স্বাস্থ্যবাজারের নিয়মিত আয়োজনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি, আ সেই বিষয়টি হলো যে স্তন ক্যান্সার, এটার আ কারণ, লক্ষণ ও প্রতিকার। এই বিষয়টি নিয়ে আমরা বেশ কিছুদিন যাবৎ আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে আমরা আলোচনা শুনছি। তবে আজকে আমরা ওটা শুনেই মনে করছি যে আমাদেরও এই ধরনের একটা প্রোগ্রাম করা দরকার। তো আজকে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের স্বাস্থ্যবাজারের ২ জন বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানিয়েছি। আ একজন ডাক্তার আ আম সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার আবু উম সিদ্দিক ফয়সাল। আব আর সাথে রয়েছেন আমাদের ফুড অ্যান্ড নিউট্রিশনিস্ট আম তাইবা সুলতান। তো ফয়সাল ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। জি। আ আম যদিও আপনার পরিচয় দেওয়া হয়ে গেছে, তারপরও আ আপনি চাইলে আপনার পরিচয়টা একবার দিতে পারেন। আমি আ ১ম এই আপনার কাছেই আসতে চাচ্ছি একটা প্রশ্ন নিয়ে। যেহেতু আপনি এই বিষয়ে স্পেশালিস্ট এবং আপনি এই বিষয়ে অনেক কথা বলেন। তো আমি আপনার কাছ থেকে জানতে চাই আসলে স্তন ক্যান্সার বলতে কি বুঝি? স্তন ক্যান্সারটা আসলে কি? স্তন স্বাস্থ্যবাজারকে ধন্যবাদ এ ধরনের একটা সুন্দর প্রোগ্রাম আয়োজনের জন্য। আমার পরিচয়ের অংশে মনে হয় আমি ছিলাম না। আমি আমার ব্যাপারটা আরেকবার আমার পরিচয় দেই। আমি ডক্টর মোহাম্মদ আবু বকর সিদ্দিক ফয়সল। আমি সার্জারি বিশেষজ্ঞ হিসেবে কুমিল্লায় কর্মরত আছি। জুনিয়র কনসালটেন্ট হিসেবে একটা উপজেলায় আছি এবং প্রাইভেট চেম্বার কুমিল্লায় গোমতী হসপিটালে আছি আমি। আমি আসলে বেসিক্যালি ব্রেস্ট সার্জারি গুলো নিয়ে কাজ করি। আহ সার্জারি নিয়ে আমি কাজ করি। যেহেতু বিষয়টা ব্রেস্ট ক্যান্সার নিয়ে, ব্রেস্ট ক্যান্সার বলতে আসলে মূলত ক্যান্সার বলতে আমরা কি বুঝি? ক্যান্সার হচ্ছে যে কোন শরীরের কোন কোষ বা টিস্যুর যদি অস্বাভাবিক বৃদ্ধি হয়। নরমাল প্রতিটা কোষ বা টিস্যুর আমাদের শরীরে বৃদ্ধি হয়, সময় অনুযায়ী তার গ্রোথ হয়। সেটা যদি কোনোভাবে অস্বাভাবিক টিস্যু দ্বারা প্রতিস্থাপিত হয় অথবা তার গ্রোথটা যদি স্বাভাবিক পর্যায়ে না গিয়ে অস্বাভাবিক আচরণ করে, অস্বাভাবিক রূপ সে ধারণ করে, তখন আমরা তাকে ক্যান্সার বলি, যেটা শরীরের নিজের কোনো অংশ না। ফলে যদি এইরকম একটা ক্যান্সার টিস্যু বা অস্বাভাবিক কোনো গ্রোথ স্তনে দেখা যায়, সেটাকে আমরা বাংলা ভাষায় বোঝার স্বার্থে স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার বলে রূপায়িত করি। জি। আম আসলে আরেকটা জিনিস সাথে জানতে চাই, মানে এই যে ব্রেস্ট ক্যান্সার আ নিয়ে আমরা কথা বলছি, এটা আসলে কত ধরনের হয়ে থাকে? মানে কত রকমের হয় আরকি? এরকম কিছু আছে কিনা? হ্যাঁ, ব্রেস্ট ক্যান্সার এর আগে আসলে কিছু প্রাথমিক কথা জানা দরকার। মানে এই বিষয়টা নিয়ে কেনই এই আলোচনা হলো আরকি, বা আমরা কেনই বারবার চেষ্টা করি এই বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরার জন্য। আসলে বিশ্বে এই ব্রেস্ট ক্যান্সারের যে আক্রান্তের হারটা এটা দিন দিন বেশ বৃদ্ধি পাচ্ছে এবং এখন বাংলাদেশে আহ এই রোগের প্রাধান্য বেশ বেশি। আমরা প্রধানত এই রোগটাকে ডেভেলপড কান্ট্রি গুলোর রোগ হিসেবেই জানতাম এবং ওইসব কান্ট্রিতে মৃত্যুর হারও ব্রেস্ট ক্যান্সারে অনেক বেশি। কিন্তু রিসেন্ট সময়ে দেখা যাচ্ছে আমাদের জীবনধারার পরিবর্তন, জীবনধারার মানের পরিবর্তনের কারণে আমাদের দেশেও এখন ব্রেস্ট ক্যান্সারের হার বেশ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, ফলে এটার জন্য সচেতনতা খুবই এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে। ফলে এটার বিষয়ে কিছু যদি আমাদের জানা থাকে তাহলে না আমরা সচেতন হব। আমাদের এই প্রোগ্রামের মনে হয় আজকের উদ্দেশ্য এটাই। প্রকারভেদ আসলে থিওরিটিক্যাল ব্যাপারের জন্য বলা, এগুলো আসলে সাধারণ মানুষদের খুব বেশি উপকারে আসবে বলে আমি মনে করি না। তারপরেও যেহেতু বলার জন্য আমরা এরকম ভাবে ভাগ করি, একটা হচ্ছে নন ইনভেসিভ ব্রেস্ট ক্যান্সার আর একটা হচ্ছে ইনভেসিভ। সেটাও হচ্ছে ভাগ হয় যে কোথায় আছে এই ক্যান্সারটা। যেমন ব্রেস্টের একটা সেল হচ্ছে ডাক্ট সেল, সেটা থেকে যদি ক্যান্সার হয় তখন আমরা বলি যে ইনভেসিভ ডাক্ট সেল কার্সিনোমা, অথবা যদি এটা নন ইনভেসিভ হয় তাহলে নন ইনভেসিভ ডাক্ট সেল কার্সিনোমা। তারপরে ব্রেস্টে আরেকটা টিস্যু থাকে হচ্ছে লোবিউল। তো ফলে সেটা থেকে যদি ক্যান্সার হয় তখন সেটাকে আমরা বলি ইনভেসিভ অর নন ইনভেসিভ লোবিউলার ব্রেস্ট ক্যান্সার আর লোবিউলার ব্রেস্ট কার্সিনোমা।
এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ প্রায় 95%ই হয় হচ্ছে যেটা ডার্ক সেল কার্সিনোমা, এটা সবচেয়ে কমন। আর লোবিউলার কার্সিনোমাটার পার্সেন্টেজ কম, কিন্তু এটা ডার্ক সেলের চেয়েও বেশি খারাপ ধরনের। এটা সাধারণত দুইটা স্তনেই হয়, এজন্য এটা বেশ খারাপ। এছাড়াও কিছু কম ইনভেসিভ বা কম ক্ষতিকর কিছু ক্যান্সার ব্রেস্টে হয়, সেগুলোকে আমরা মিউসিনাস ব্রেস্ট ক্যান্সার, তারপরে হচ্ছে নিউকয়েড ক্যান্সার, টিবিউলার ক্যান্সার, হ্যাঁ, এরকম কয়েকটা ভাবে ভাগ করতে পারি। এটা হলো একটা। আর আরেকটা হচ্ছে যে এটা হিস্টোলজিক্যাল ভ্যারাইটি বেসিসে, যে তার প্রলিফারেশনটা বা সেটা কিরকম ভাবে ওই ক্যান্সার সেলটা শরীরে কিভাবে ডিভাইড হচ্ছে, সেটার উপর আসলে ট্রিটমেন্টের প্রগনোসিসটা নির্ভর করে। তো সেটা আমরা এরকম ভাগ করে অয়েল ডিফারেন্সিয়েটেড ক্যান্সার, মডারেটলি ডিফারেন্সিয়েটেড ক্যান্সার, পুয়ারলি ডিফারেন্সিয়েটেড ক্যান্সার। তো যেগুলো পুয়ারলি ডিফারেন্সিয়েটেড, যেটা ইনভেসিভ, পুয়ারলি ডিফারেন্সিয়েটেড, এই ক্যান্সার গুলোকে আমরা খারাপ, সবচেয়ে খারাপ ধরনের ক্যান্সার হিসেবে আখ্যায়িত করি। তো মূলত ব্রেস্ট ক্যান্সারের ক্লাসিফাই করলে বা বললে মূলত এরকম ভাবেই আমরা ক্লাসিফাই করে। জি, অনেক ধন্যবাদ। আপনাকে যখনই কোনো প্রশ্ন করি আপনি খুব সহজভাবে বুঝিয়ে বলেন। এটা দর্শকদের জন্য সুবিধা হয় আরকি। তো আপনি বলতে গেছিলেন যে কেন আসলে ব্রেস্ট ক্যান্সার হয়? মানে এটার কারণগুলা কি? আপনি যদি ওইটাই একটু ডিটেইল করেন আমাদের। কি কারণে ব্রেস্ট ক্যান্সার বেসিক্যালি হয়? আসলে কারণ বা যদি আমরা বলি ইটিওলজিক্যাল ফ্যাক্টর অথবা রিস্ক ফ্যাক্টর, এই ব্যাপারগুলো আসলে মোটামুটি সব একই রকম। খুব গোছায়া যদি বলতে চাই তাহলে আলাদা করে বলার কিছু নাই, বরং বুঝার সাথে যদি আমরা বলি, যেমন এটার একটা অন্যতম ইম্পর্টেন্ট অংশ হচ্ছে বয়স। আমরা বলি যে বয়স যত বেশি হবে ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স তত বাড়বে। আমরা থিওরিটিক্যালি বলি যে 20 বছরের নিচে ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স খুবই কম, লেস দেন 5% চান্স হচ্ছে 20 বছরের নিচে কারো ব্রেস্ট ক্যান্সার হওয়ার। আবার যদি বলি যে 80 ইয়ার্স আর 90 ইয়ার্স এর পরে, তাহলে এই পার্সেন্টেজ গিয়ে দাঁড়াবে প্রায় 80-85%। যাদের 90 বছরের পরে এই ক্যান্সার হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। তাহলে একটা ফ্যাক্টর হচ্ছে এখানে, যে ইটিওলজিক্যাল ফ্যাক্টর অথবা রিস্ক ফ্যাক্টর যদি বলি, এটা হলো বয়স। বয়স বাড়ার সাথে সাথে ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স তত বেশি। 2 নাম্বার হচ্ছে, যদি আমরা বলি যে ফিমেলদের জেন্ডারে ডিফারেন্সিয়েট করি, তাহলে বলি ফিমেলদেরই ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স অনেক বেশি, মেলদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স লেস দেন 0.5%। মানে 0.5% এর চেয়েও চান্স কম হচ্ছে মেলদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার। সুতরাং ব্রেস্ট ক্যান্সার বলতে মূলত আমরা ফিমেলদের ক্যান্সার হিসেবেই ডিটেক্ট করে থাকি। তারপরে যদি আমরা বলি যে ফিমেলদের মধ্যেই যারা হচ্ছে নালী পেরাস উইমেন, মানে হচ্ছে যাদের বেবি নেই, বাচ্চা হয়নি, ওদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স যাদের বাচ্চা আছে মাল্টিপ্যারাস তাদের প্রায় কয়েক গুণ। আমরা বলে থাকি যে যাদের বেবি আছে বা বেশ কয়েকটা বেবি আছে মাল্টিপ্যারাস যারা, সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের জন্য প্রটেক্টিভ। মানে যাদের মাল্টিপ্যারাস উইমেন, যারা যাদের বেবি আছে, ওদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স কম। আর যাদের বাচ্চা নেই বা নালীপ্যারাস উইমেন বলি আমরা, ওদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স অনেক বেশি। তারপর আমরা বলি হচ্ছে ব্রেস্ট ফিডিং, যে মারা ব্রেস্ট ফিড করায় না তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স অনেক বেশি। আর পক্ষান্তরে ব্রেস্ট ফিডিং মাদারদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স খুবই কম। তারপর হচ্ছে একটা ফ্যামিলি হিস্ট্রি, যেটা ইম্পর্টেন্ট একটা কজ হচ্ছে ফ্যামিলি করেসপন্ডিং। আর আর হচ্ছে একটা জিনগত কারণ, যে একটা বংশগত একটা কারণ হচ্ছে অন্যতম ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে এখন ডিটেক্ট করে ব্রেস্ট ক্যান্সার হওয়ার জন্য। আমরা বলি যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, মানে হচ্ছে যে মার যদি আমরা ধরি, মা, নানি, খালা, বোন, অথবা হচ্ছে ঠিক এরকম সারাউন্ডিংস কে ফুফু, এরকম উনাদের যদি কারো ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে অথবা ক্যান্সার, কোন একটা ক্যান্সার হয়ে থাকে, এটা জরায়ুর ক্যান্সারও হতে পারে, তার ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স অনেক বেশি। ফলে ফ্যামিলি করেসপন্ডিং ব্রেস্ট ক্যান্সারে খুবই ইম্পর্টেন্ট একটা ইটিওলজিক্যাল ফ্যাক্টর, এবং সেটা যদি ফার্স্ট ডিগ্রি রিলেটিভদের কারো হয়ে থাকে তাহলে তার হওয়ার চান্স মানে বেশ পরিমাণ। ফলে আমি পরে এই কথাগুলো বলবো, তাদেরকে স্ক্রিনিং প্রোগ্রামে যাওয়া খুবই জরুরি।
যে তাদেরকে আগে থেকে এরকম কোনো লক্ষণ বা ইয়া দেখা গেলেই ব্রেস্ট স্ক্রিনিং প্রোগ্রামের আন্ডারে চলে আসতে হবে। তারপরে যদি আমরা বলি ফুড হ্যাবিটের একটা বড় ফ্যাক্টর আছে, অথবা আমরা যদি বলি যে ইকোনমিক্যাল স্ট্যাটাসের বিষয়, যেমন ডেভেলপড কান্ট্রিতে ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স অনেক বেশি। এটার সাথে বড় ধরনের জড়িত হলো ফুড হ্যাবিট। ফুড হ্যাবিটের অন্যতম বলা হয় অ্যালকোহল কনজাম্পশন। যারা অ্যালকোহল খায়, যে মাদা বা যারা, তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স অনেক বেশি। তারপর হচ্ছে যারা আমরা বলি হচ্ছে শাকসবজি, মানে যেসব খাবারগুলো ফাইটোডাইটস, এইসব খাবারগুলো যারা কম খায় তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স বেশি। পক্ষান্তরে যারা শাকসবজি বা চর্বি জাতীয় খাবার কম খায় তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স কম থাকে। তারপরে একটা ফ্যাক্টর হচ্ছে ফিমেলদের রিপ্রোডাক্টিভ লাইফ। যাদের হচ্ছে আর্লি মিনার্কি, মানে হচ্ছে মেনস্ট্রুয়েশন যার অল্প বয়সে শুরু হয়, এবং লেট মেনোপোজ, এবং যাদের বয়স যেটাকে আমরা কি বলি, মেনোপোজ মানে হচ্ছে যখন তার মেনস্ট্রুয়েশন সিজ হবে, মানে বন্ধ হবে, এই কালটা যাদের দেরিতে হবে, মানে হচ্ছে রিপ্রোডাক্টিভ লাইফটা যার বেশি বড় হবে, মানে তার মিনার্কিটা হবে আর্লি, মানে তার যে মেনস্ট্রুয়েশনের ব্যাপারটা শুরু হবে কম বয়সে এবং শেষ হবে অনেক দেরিতে, ফলে তার রিপ্রোডাক্টিভ লাইফটা হবে অনেক লেন্দি। এরকম যাদের, তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স বেশি। পক্ষান্তরে যদি ঠিক উল্টা হয়, যাদের লেট মিনার্কি, মানে মেনস্ট্রুয়েশন দেরিতে শুরু হয়েছে এবং মেনোপোজ আর্লি হয়েছে, তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স কম থাকে। তার সাথে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যেসব মায়েদের ফার্স্ট বেবিটা আর্লি হয়, আর্লি ফার্স্ট চাইল্ড যাদের বার্থ করে, তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স কম থাকে। এগুলো হচ্ছে যদি আমরা বলি ইম্পর্টেন্ট ইটিওলজিক্যাল ফ্যাক্টর। তার সাথে একটা হচ্ছে যেটা বলতেছিলাম বংশগত, কারো কারো হচ্ছে ফ্যামিলিয়াল কিছু জিন, আমরা বলি জিনের ঠিক বাংলা কি বলবো, মানে বংশ ধারার যে বাহক জিন আমাদের শরীরে আছে, সেই জিনের মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট হচ্ছে BRCA1, BRCA2 আর হচ্ছে P53, যেগুলো যদি কারো আগে থেকেই তার শরীরের জিনের মধ্যে এগুলো থাকে, তার ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স অনেক বেশি পরিমাণ। এবং এখন আসলে মলিকুলার বায়োলজিতে এটাকেই বেশি গুরুত্ব দিচ্ছে, এবং ডেভেলপড কান্ট্রিগুলোতে চেষ্টা করা হচ্ছে এই জিনগুলোই আগে থেকেই তার আছে কিনা, ফলে তারা আর্লি প্রটেক্টিভ হিসেবে মানে ওই ব্যবস্থাগুলো ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং প্রোগ্রামে চলে যায়। কোনো লক্ষণ দেখা গেলে ওরা আর্লি সেটা ট্রিটমেন্টে চলে যেতে পারে। মোটামুটি ব্রেস্ট ক্যান্সারের যদি আমি ইটিওলজিক্যাল ব্যাপারগুলো বলে থাকি, মোটামুটি এগুলোই, যতটুকু এখন আমার মনে আছে। দাদা আপনি মিউট আছেন। অনেক ধন্যবাদ আপনাকে। পাশাপাশি এর একটা মানে আরেকটা কথা চলেই আসে আর কি, যে আপনি কারণগুলো খুব সুন্দর করে বলেছেন যে কি কি কারণে ব্রেস্ট ক্যান্সার হয় বা ঝুঁকি থাকে ব্রেস্ট ক্যান্সারে। তো এখন যদি কারো ব্রেস্ট ক্যান্সার হয়, তো আমরা বুঝবো কিভাবে, মানে কোন কোন লক্ষণ দেখলে বোঝা যাবে যে সে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত? তার ফলে মানে ইম্পর্টেন্ট ইস্যুটা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার যে হয়েছে বা ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস আমরা কি করে করব। জি। একজন মানুষের যে ব্রেস্ট ক্যান্সার হয়েছে বা সেটা রোগী কিভাবে চিন্তা করবে, বা একজন ডক্টরই কিভাবে এটা ডিটেক্ট করবে, এটার জন্য আসলে আমরা বলি ট্রিপল অ্যাসেসমেন্ট, মানে তিনটে অ্যাসেসমেন্ট এটার অংশ। এর একটা হচ্ছে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। এই ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের একটা হলো সিমটম, মানে রোগী যেগুলো নিয়ে প্রকাশ করবে, আরেকটা হলো সাইন, যেটা ডক্টর এক্সামিনেশন করে পাবে। একটা ইম্পর্টেন্ট অংশ হচ্ছে সিমটম। রোগী সাধারণত ব্রেস্ট ক্যান্সার পেশেন্টের মানে আমি আমার কয়েকটা ভিডিওগুলোতে আমি এটা তুলে ধরার চেষ্টা করছি খুব অল্প টাইমের মধ্যেও, যে হচ্ছে স্তনের চাকা, এবং ইউজুয়ালি এই চাকাটা হচ্ছে ব্যথাহীন। আসলে আমাদের হয় কি, কোথাও ব্যথা না হলে আমরা এই ব্যাপারে অ্যাওয়্যার থাকি না, এবং স্তন ক্যান্সারটা হচ্ছে একটা নীরব ঘাতক। ফলে সে হয় কি, একটা ব্যথাহীন চাকা নিয়ে প্রেজেন্ট করে, যে তার স্তনে একটা চাকা আছে কিন্তু সেটাই কোনো ব্যথা নাই, ফলে রুগীরা মনে করে আর কি, এটা আর কি সমস্যা, কোনো ব্যথা ট্যাথা হয় না, কোনো সমস্যা তো আমার করে না। ফলে আমি যদি বলি যে স্তন ক্যান্সারের এই অন্যতম এবং সবচেয়ে
ডেফিনিটিভ সিম্পটম যেটা দেখে আমরা চিন্তা করি যে বা রোগী বুঝতে পারবে যে তার অবশ্যই খারাপ কিছুর দিকেই যাচ্ছে, সেটা হলো স্তনে ব্যথাহীন চাকা। কোনো পেশেন্ট যদি, কোনো মহিলা, কোনো মেয়ে যদি তার স্তনে ব্যথাহীন চাকা অনুভব করে, যেটা হঠাৎ করে তার মধ্যে নজরে আসলো, সেটা হলো একটা অন্যতম লক্ষণ স্তন ক্যান্সার। 2 নাম্বার হচ্ছে তার যদি আর শরীরের আর কোথাও চাকা থাকে, বিশেষ করে আমরা বলি বগলের নিচে যদি কোনো চাকা থাকে, সেটা হচ্ছে 2 নাম্বার অংশ। 3 নাম্বার হচ্ছে তার যে বোটা আছে নিপল, এই নিপল দিয়ে যদি কোনো ডিসচার্জ হয়, বিশেষ করে ব্লাডি ডিসচার্জ, রক্তের মতো যদি কোনো ডিসচার্জ হয়, সেটা ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ। তারপরে হচ্ছে তার স্তনের জন্য কোনো আকৃতির যদি পরিবর্তন হয়, যে সবসময় যে আকৃতি আছে তার সাথে হঠাৎ করে দেখা গেল যে একটা স্তন উপরের দিকে উঠে গেছে, অথবা তার স্তনের চামড়াতে বিশেষ কিছু পরিবর্তন লক্ষণীয় হয়, যে চামড়া কুঁচকে যাওয়া, অথবা তার বোটাতে অথবা বোটার আশপাশে এরিওয়ালাতে আলসারেশন হওয়া, তার যে বোটাটা আছে সেটা ভিতরের দিকে ডেবে যাওয়া, অথবা তার যে নিপলটা আছে সেটা একবার ইরোড হয়ে যাওয়া, মানে একবারে নিপলটা নষ্ট হয়ে যাওয়া। এগুলো হচ্ছে রুগী যে সমস্যাগুলো নিয়ে প্রেজেন্ট করবে। বেশিরভাগ আসলে আমাদের কাছে যে পেশেন্ট গুলো আছে সেটা হচ্ছে যখন রুগীরা অ্যাওয়ার থাকে, তারা হচ্ছে স্তনে যখন ব্যথা হয় তখনই আসলে আমাদের কাছে আসে। ব্যথা না হলে সাধারণত তারা মনে করে যে আহ, এটা কোনো সমস্যা না। ফলে আমি আসলে এই প্রোগ্রামের মাধ্যমে এই জিনিসটা খুব সবার মাঝে পৌঁছাতে চাচ্ছি যে স্তন ক্যান্সারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সিমটমই হচ্ছে ব্যথাহীন চাকা স্তনে। স্তনে যদি ব্যথাহীন চাকা থাকে, সেটা যত ছোটই হোক, যতটুকুই হোক, অবশ্যই আপনাদের সার্জারি বিষয়ক বিশেষজ্ঞ অথবা হচ্ছে ব্রেস্ট সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তাহলে হচ্ছে এটা হচ্ছে গেল রুগী যে সিমটম গুলো সে খেয়াল করতে পারে। আর আরো কিছু আছে যেগুলো আসলে খুব অ্যাসোসিয়েটেড, যদি এটা একবারই খারাপ দিকে ক্যান্সার চলে যায়, তখন আসলে চামড়ার মধ্যে কমলা লেবুর খোসার মতো যেরকম বোটা 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 হয়, এরকম স্কিনে চেঞ্জ হয়। তারপর হচ্ছে তার আদার্স ফুসফুসে যদি ছড়ায় যায়, সে কাশি হয়, তার জন্ডিস হইতে পারে। এগুলো আসলে একবারেই মেটাস্টেটিক বা অ্যাডভান্স স্টেজে। আমি চাচ্ছি আসলে একেবারে অল্প সময়ে মানে অল্প কিছু সিমটম হলে যাতে সে আসতে পারে। এগুলোর অন্যতম অংশ হচ্ছে ব্যথাহীন চাকা, নিপলে বা স্তনে কোনো পরিবর্তন লক্ষ্য করা, বগলের নিচে চাকা। এগুলোর কোনো একটা হইলে অবশ্যই তারা সার্জারি বিশেষজ্ঞের পরামর্শ নিবে। তাহলে এটা হচ্ছে রুগীর অংশ। এখন হচ্ছে যদি সাইনের কথা বলি, যে আমাদের কাছে আসলে আমরা কি দেখি। তা আমাদের কাছে আসলে এক হচ্ছে আমরা রুগীর থেকে তার হিস্ট্রিটা গ্রহণ করি, এবং আমি যে রিস্ক ফ্যাক্টর গুলোর কথা বলেছি আমরা সেগুলো খুঁজে দেখার চেষ্টা করি তার কোনোটা তার মধ্যে আছে কিনা, ফ্যামিলিয়াল কোনো হিস্ট্রি আছে কিনা, তার মেনস্ট্রুয়াল সাইকেলে অথবা রিপ্রোডাক্টিভ পিরিয়ডে এরকম কোনো ব্যাপার আছে কিনা যেগুলো ব্রেস্ট ক্যান্সারের জন্য ঝুঁকিপূর্ণ, সেগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করি। তারপরে হচ্ছে আমরা তার ব্রেস্ট এক্সামিনেশন করি। আমরা হচ্ছে দুইটা স্তনে এক্সামিনেশন করে আমরা দেখি যে কোনোটার তার আকৃতি অথবা গঠনে কোনো পরিবর্তন হয়েছে কিনা, তার নিপল বা বোটাতে কোনো পরিবর্তন আছে কিনা, তার চারপাশে যে এরিওলাতে কোনো সমস্যা আছে কিনা, তার স্তনের স্কিনে কয়েকটা টার্ম আমরা মেডিকেল টার্ম, পোডা অরেঞ্জ মানে হচ্ছে কমলা লেবুর খোসা যদি চিপ দেয়, চিপ দিলে যেরকম বোটা 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 করে পড়ে যায়, দিস ইজ বলে পডা অরেঞ্জ এপিয়ারেন্স। সেখানে স্তনে এরকম কিছু আছে কিনা, স্কিন টিদারিং একটা শব্দ বলি, যে ভিতরে যদি ক্যান্সার থাকে স্কিনটাকে ভিতর থেকে টেনে রাখে, ফলে স্কিনটা ভিতর দিকে ডেবে যায়, এরকম কোন সিমটম আছে কিনা। তার আমরা হাত দিয়ে পালপেট করে খেয়াল করি যে কোনো চাকা আমাদের হাতে লাগে কিনা, এই চাকাটা কতটুকু সেটা আমরা ডিটেক্ট করার চেষ্টা করি। চাকাকে একটা কোয়াড্রেন্টে আছে, দুই স্তনে আছে, বগলের নিচে আছে কিনা, এগুলো আমরা দেখি। আর সাথে সাথে আমরা জেনারেল সিমটম হিসেবে তার কোনো জন্ডিস আছে কিনা, তার কোনো রক্ত শূন্যতা দেখা দিল কিনা, ফুসফুসে কোনো ব্রেস্ট ক্যান্সার থেকে কোনো এটা ছড়িয়ে গিয়ে ফুসফুসে চলে গেল কিনা, সেগুলো আমরা খোঁজার চেষ্টা করি। তো সেটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। 2 নাম্বার অংশ হচ্ছে আসলে ইমেজিং, মানে আমরা আমাদের যে ক্লিনিক্যাল একটা ডায়াগনোসিসে পৌঁছলাম সেটাকে জাজ করার জন্য আমরা কিছু ইমেজিং এর সাহায্য নেই। স্ক্রিনিং প্রোগ্রাম হিসেবে যাদের স্তনে এখনো কোনো চাকা নাই কিন্তু বয়স 35-এর উপর,
বা 35 বা তার বেশি হয়েছে, তাদেরকে আমরা স্ক্রিনিং প্রোগ্রামের আন্ডারে এনে তাদেরকে আমরা বলি প্রতি বছরে একবার ম্যামোগ্রাম করা। ফলে যে পেশেন্ট গুলো আমাদের কাছে এরকম আসে, আমরা তাদেরকে সাধারণত ইমেজিং হিসেবে ম্যামোগ্রাফি অথবা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম অফ দা বোথ ব্রেস্ট এবং বগলের নিচে এক্সিলা, এটা আমরা পরীক্ষা করতে দেই। ফলে সেই পরীক্ষায় আসলে আমরা যে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করলাম, সেটা সাপোর্ট হিসেবে ওরা বলে দেয় স্তনে একটা চাকা আছে, এতটুকু সাইজের চাকা, এটা অমুক জায়গায় আছে, বগলের নিচে অমুক জায়গায় চাকা আছে কি নাই, এই বিষয়গুলো আমাদেরকে তারা এই এই ইমেজিং এর মাধ্যমে গাইড দেয়। আর থার্ড হচ্ছে হিস্টোপ্যাথোলজিক্যাল। ফলে একটা হচ্ছে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, 2 নাম্বার হচ্ছে ইমেজিং, আর থার্ড হচ্ছে হিস্টোপ্যাথোলজিক্যাল, যেটার মাধ্যমে আমরা কনফার্মেটরি করি যে দিস ইজ ব্রেস্ট ক্যান্সার। সেটার জন্য আমরা 2টা পরীক্ষা করি, এফএনএসি পরীক্ষা বলে, ফাইন নিডল এসপিরেশন সাইটোলজি। ওই চাকা থেকে আমরা সুই পরীক্ষা করে যে টিস্যু গুলো পাওয়া যায় সেটা হিস্টোপ্যাথোলজি করে আমরা ডায়াগনোসিস করি যে এটা ক্যান্সার কিনা, এবং ক্যান্সার হলে কোন ধরনের ক্যান্সার। আমি আগে বলছিলাম এটা কি ডাক্ট সেল ক্যান্সার, এটা কি লোবিউলার ক্যান্সার, এটা আমরা এফএনএসি অথবা রিসেন্ট সময় আমরা সবচেয়ে বেশি প্রেফার করি হচ্ছে কোর কাট বায়োপসি বলি। কোর কাট বায়োপসি হচ্ছে এফএনএসি চেয়ে মোর ডায়াগনস্টিক এবং ভেরি মাচ হেল্পফুল টু নো দা হিস্টোপ্যাথোলজিক্যাল প্যাটার্ন, যেটার ধরুন আসলে পরবর্তীতে প্রগনোসিসের ব্যাপারটার জন্য এই কোর বায়োপসি খুব ইম্পর্টেন্ট। সেটা আসলে আমাদেরকে একবারে কি ধরনের সেল থেকে এই ক্যান্সারটা হয়েছে সেটা, এবং এটার হরমোনাল যে স্ট্যাটাস, যার মাধ্যমে আসলে পরবর্তীতে আমরা অপারেশন এবং থেরাপির ব্যবস্থা করব, এগুলোর ব্যাপারে খুব ভালো পরিমাণ গাইড দিতে পারে হচ্ছে কোর কাট বায়োপসি। আসলে প্রথম হচ্ছে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করা, 2 নাম্বার হচ্ছে ইমেজিং এর মাধ্যমে একটা প্রবাবল ডায়াগনোসিসে পৌঁছা, এবং ফাইনালি আমরা এফএনএসি অথবা কোর কাট বায়োপসির মাধ্যমে সেটা ডায়াগনোসিস কনফার্ম করা। এভাবেই আসলে আমরা এই ধরনের পেশেন্টদের ডায়াগনোসিসে পৌঁছি। ধন্যবাদ। যে মানে ডায়াগনোসিস করার পরে আপনারা যেটা করেন সেটা হচ্ছে চিকিৎসা। তো এই চিকিৎসা প্রসেসটা আপনারা কিভাবে নেন? মানে এটা কি রোগীর জন্য ডিফারেন্ট হয়? নাকি আপনারা মানে রোগ কি বা কোন টাইপের উপর বেস করে আপনারা চিকিৎসা প্ল্যান করেন? চিকিৎসা প্ল্যানটা আসলে একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। মানে ব্রেস্ট ক্যান্সার এর চিকিৎসাটা আসলে শুধুমাত্র সার্জনের কাজ না, সার্জনের সাথে এটার অবশ্যই একজন রেডিওথেরাপিস্ট অথবা নিউক্লিয়ার মেডিসিন যারা অনকোলজিস্ট, আসলে যারা বলতে চাচ্ছি মেডিকেল অনকোলজিস্ট, আমরা যারা হচ্ছে ব্রেস্ট সার্জন, তারা তাদের সাথে হচ্ছে মেডিকেল অনকোলজিস্ট, রেডিওথেরাপিস্ট, তারপর হচ্ছে যে কোনো মেডিকেল স্টাফটা, প্যাথোলজিক্যাল স্টাফ, এটা আসলে একটা বেশ একটা বড় টিম ওয়ার্ক আর কি। আসলে সবার হেল্পই লাগে এখানে, প্যাথোলজিস্ট, হ্যাঁ, তারা সবাই পরবর্তীতে আসলে ফিজিওথেরাপিস্ট, এদেরও সবারই একটা কম্বাইন্ড টিম অ্যাপ্রোচ আসলে এই চিকিৎসার অংশ। আর হচ্ছে চিকিৎসা কি হবে এটা ডিপেন্ড করে আসলে কতগুলো ফ্যাক্টরের উপর। যেটা 1 নাম্বার হচ্ছে আমি ওই বলতে চাইলাম যে টিউমারের সাইজটা কি, এটার উপর আসলে ডিপেন্ড করবে যে আমরা কোন ধরনের অপারেশনে যাব, অথবা আগে অপারেশন করব নাকি আগে থেরাপি দিব। এর একটা বড় অংশ হচ্ছে টিউমার সাইজের উপর নির্ভর করে। 2 নাম্বার হচ্ছে ওই যে বললাম আমরা কোর কাট বায়োপসি বা এফএনএসির মাধ্যমে আমরা যে ডায়াগনোসিস ইয়াতে পৌঁছলাম যে এটার সেল কি, এটা কি ধরনের ক্যান্সার, এটার হরমোনাল বা ইয়ার স্ট্যাটাস কি, এটার উপর নির্ভর করবে আসলে আমাদের ফার্দার প্রসিডিউর আমরা কোনটাতে যাব। তারপরের অংশ হচ্ছে আসলে পেশেন্ট চয়েস, যে আমাদের পেশেন্টের একটা বড় ফ্যাক্টর হচ্ছে সে কি চায়। যেমন আমাদের ট্রিটমেন্ট অপশনের আমরা সবসময় চেষ্টা করি ব্রেস্টটাকে সেভ করে তার পুরো স্তনটাকে না ফেলে তার স্তনটাকে বাঁচিয়ে যদি টিউমারটাকে অপসারণ করা যায়। আসলে এখন আমরা যারা ব্রেস্ট সার্জারি নিয়ে কাজ করি আমাদের বড় ধরনের এইম হচ্ছে এটাই। সেটার জন্য রুগীর একটা কনসেন্ট ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ এইসব সার্জারি গুলো খুব হাইটেক সার্জারি, এবং এগুলো করতে গেলে বেশ কিছু বেশ কষ্টের একটা বড় ব্যাপার আছে এখানে। পেশেন্ট চয়েসের ব্যাপার আছে, সেকেন্ড হচ্ছে ফেসিলিটি গুলো থাকার ব্যাপার আছে, ওইরকম সেন্টার জরুরি। হ্যাঁ, ফলে আসলে এই যে কোনো
ডায়াগনোসিস পরে আসলে কি করব, এটা আসলে নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরের উপর। এটা আসলে ঠিক শুধু সার্জনের চয়েসও না, অথবা শুধুমাত্র পেশেন্ট চয়েসও না, কিন্তু আমরা তাদেরকে গাইড করি যে আপনার এরকম এরকম অবস্থা, এখন এই ধরনের সুযোগ আছে। যেমন যদি টিউমারটা ছোট থাকে, তাহলে আমরা চেষ্টা করি তাদেরকে ব্রেস্ট কনজারভিং সার্জারির কথা বলার জন্য, যে এটা করলে তার স্তনটাও বেঁচে গেল, টিউমারটাও চলে গেল, পরবর্তীতে থেরাপি দিলেই হবে। আবার যদি দেখা যায় যে তার টিউমারটা বেশ বড়, তখন আমরা বলি যে আপনি আগে এটার কোর কার্ড বায়োপসি করে আমরা ডায়াগনোসিস করার পরে বলি আগে আপনারা থেরাপি নেন, টিউমারটাকে ছোট করেন, ছোট করার পরে আমরা তারপরে এই ক্যান্সার সার্জারিটা করে দিব। অথবা কেউ মনে করে যে তার টিউমারটা বড় হয়ে গেছে বা তার আর্থিক সামর্থ্য এরকমও না, অথবা টিউমারের সাইজ এতটুকু বড় যে তার পুরো স্তনই ফেলা জরুরি, ওরকম ক্ষেত্রে আমরা তখন তাদেরকে অফার করি যে আপনার পুরো স্তন ফেলে দিতে হবে, এবং আহ, এই মানে ক্যান্সারের সেলটা সাধারণত এরকম বঙ্গলের নিচে চলে যায় এক্সিলার, ফলে সেগুলো সহ আমরা কমপ্লিট এক্সিলারেশন সহ টোটাল প্রসিডিউরটার বিষয়ে তাদেরকে বুঝিয়ে বলি। এর উপরে আসলে নির্ভর আমরা কোন প্রসিডিউরে যাব সেটা। জি, অনেক ধন্যবাদ। আমি এখন একটু তাইবা আপা ওনার কাছে যেতে চাই। আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি আমাদের সার্জারি বিশেষজ্ঞর কাছ থেকে। উনি অনেক সুন্দর করে, অনেক সহজভাবে মানুষের বোধগম্য করেই কথা বলেছেন। আমি আপনার কাছে জানতে চাই যে স্তন ক্যান্সারে মানে এটা, এই ধরনের সমস্যা হলে মানে কোন এটার সাথে খাবারের কমিউনিকেশনটা আসলে কি? এরকম আছে কিনা যে এই ধরনের খাবারগুলায় স্তন ক্যান্সার বাড়াতে পারে? যদিও আমাদের ডাক্তার সাহেব এই বিষয়ে কিছু কথা বলেছেন। তো আপনি এটাকে এই বিষয়ে যে আরেকটু যদি ডিটেল করেন যে কি ধরনের খাবার থেকে এই এই স্তন ক্যান্সারের ঝুঁকি থাকে, বা স্তন ক্যান্সার হলে আসলে আমরা কোন ধরনের খাবার গুলাকে প্রেফার করব এবং কোন ধরনের খাবারগুলোকে বাদ দিব? ধন্যবাদ দাদা। দাদা আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ দাদা আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। যদিও আমাদের সিদ্দিকী ভাই খুব সুন্দর করে সব বুঝিয়ে বলেছেন, তারপরও আমি খাবার দাবারের ব্যাপারে যেটা বলবো, আমি আসলে খাবার দাবারের পুরো লাইফস্টাইল নিয়ে বলতে চাই। যেটা হচ্ছে আমরা অনেকগুলো রিস্ক ফ্যাক্টর বা কারণ শুনতে পেলাম, যে কি কি কারণে হতে পারে। তো এটার মধ্যে একটা হচ্ছে যে এই যে আমাদের লাইফস্টাইল। তো লাইফস্টাইলের মধ্যে যেমন হচ্ছে ওই যে ভাইয়া যেটা বললেন, আমরা আমরা সবসময় জানতাম বা ধরে নিতাম যে একটু ইন্ডাস্ট্রিয়ালাইজড এরিয়াতে বা ডেভেলপ কান্ট্রিতে আমাদের এই ব্রেস্ট ক্যান্সার হওয়ার টেন্ডেন্সিটা বেশি। এবং এটা কারণটা কি? কারণটা হচ্ছে লাইফস্টাইল। কারণ লাইফস্টাইলটা কি, যে কোনো ডেভেলপিং কান্ট্রিতে বা যখন একটা কান্ট্রি ডেভেলপিং এর দিকে যাচ্ছে, তো তখন হচ্ছে কি এটা ব্যাপারই আসে যে উইমেন এম্পাওয়ারমেন্টের, যেটা আমরা সবসময় বলে থাকি। তো যত এই জিনিসগুলো বাড়ে, তত দেখা যায় আমাদের একটু আহ বাইরের খাবারের প্রতি মানে স্বাভাবিকভাবেই। তো এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে, এগুলোকে আমরা একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে ধরতে পারি, যে আমরা একটু বাইরে বেশি খাচ্ছি, বা আমাদের যেটা হচ্ছে ঘরের খাবার বা ন্যাচারাল খাবার, যেগুলো আমরা বলে থাকি খাওয়ার জন্য, যে একটু আমরা ভেজিগুলো। হ্যালো শুনতে পাচ্ছি আমরা, আপনি বলেন, বলে যান। দাদা, শুনতে পাচ্ছেন আমাকে? জি, জি, শুনতে পাচ্ছি, আপনি বলে যান। আচ্ছা, তো এই জন্য যেটা বলবো যে আমাদের এই যে বাইরের ফাস্ট ফুড বা প্রসেস ফুড, এগুলো খাওয়ার ব্যাপার, এটা একটা রিস্ক ফ্যাক্টর। এর পাশাপাশি আমাদের যেটা হচ্ছে একটু অ্যালকোহল কনজাম্পশন, যেটাও ভাইয়ের কাছে চলে এসেছে। কারো যদি একটু স্মোকিং করার অভ্যাস থাকে, সেগুলো মানে বাদ দিতে হবে। এগুলো হচ্ছে লাইফস্টাইলের মধ্যে। এর পাশাপাশি হচ্ছে একটু পজিটিভ থিঙ্কিং, এটা খুবই জরুরি। এবং হচ্ছে শুধু ব্রেস্ট ক্যান্সার হওয়ার আগে আগে এবং পরে সার্ভাইভাল রেটটাও দেখা যায় অনেক বেশি থাকে, যদি পেশেন্টের মধ্যে একটা স্ট্রেস ফ্রি লাইফ লিড করার একটা প্রবণতা থাকে।
আর খাবার দাবারের ব্যাপারে যেটা বলবো যে আমাদের একটু সুগারি খাবার বা হাই সুগার কন্টেন্টে যে খাবারগুলো আছে সেগুলোকে বাদ দেওয়ার ব্যাপারে। এখন এই কথাটাই যখন আসে তখন আমাদের সবার মধ্যে একটা ঢালাও ব্যাপার চলে আসে যে কার্বোহাইড্রেট খাওয়া যাবে না, কার্বোহাইড্রেট খাওয়া যাবে না। আসলে সুগারি খাবার বা মানে সুগার কন্টেন্ট খাবার মানে কিন্তু কার্বোহাইড্রেট না। হ্যাঁ, শুধু কার্বোহাইড্রেট সব সব কার্বোহাইড্রেটকে আমরা বোঝাবো না। যেমন এর মধ্যে যেমন আছে যে আমাদের হোল গ্রেন সিরিয়াল যেগুলো আছে, যে আমরা ভাত খাবো, আমরা রুটি খাবো, এই যে খাবারগুলো আছে, বা অনেকে এখন ওটস প্রেফার করেন, এগুলো খাবো, এগুলোতে খাওয়াতে কোনো দোষ নাই। দোষ কোনটাতে? যেগুলো হচ্ছে আমাদের সুগারি কন্টেন্টের যে বাইরের খাবারগুলো আছে, যে প্রচুর বাইরের জুস কিনে খাওয়া, মানে একদম ফ্রেশ ফল না খেয়ে আমরা বাইরের জুস কিনে খাচ্ছি, চকলেট খাচ্ছি, বা সোডা ড্রিঙ্ক খাচ্ছি, এই টাইপের জিনিস যেগুলো তা আসলে হিডেন সুগার থাকে, এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। এবং বিশেষ করে যেমন হচ্ছে ডায়েট সোডা এখন আমরা বলি, ডায়েট সোডা বলো ওখানে কিন্তু আসলে কিছু এমন জিনিস থাকে যেটা আমাদের সবারই অ্যাভয়েড করা উচিত। এরপর আসা হচ্ছে যে আমাদের একটু হাই ফ্যাট কন্টেন্টের যে খাবারগুলো থাকে, ব্রেস্ট ক্যান্সারের জন্য এগুলো একটু অ্যাভয়েড করতে বলা হয় এবং করা উচিত। এখন এটা কেন করা উচিত? যে মানে আমাদের হাই ফ্যাট কন্টেন্টের খাবার দীর্ঘদিন যদি এগুলো কারো খাওয়ার অভ্যাস থাকে, তাহলে দেখা যায় একটু ওয়েট গেইন টেন্ডেন্সি বাড়ে। এবং দেখা যায় যে আমাদের শরীরে যত বেশি ফ্যাট সেল বাড়তে থাকবে, ততই এস্ট্রোজেন লেভেল বাড়তে থাকবে। এস্ট্রোজেন লেভেল মানে এটা হচ্ছে, আমরা সবাই জানি যে এটা একটা মেয়েদের হরমোন। তো যখন মেয়েদের হরমোন বাড়তে থাকবে, তখন ব্রেস্ট সেলের পরিমাণটা বাড়তে থাকবে, এবং এটা ইভেন্চুয়ালি ধীরে ধীরে ওই ব্রেস্ট ক্যান্সারের দিকে মানে রিস্কটাকেও বাড়ায়। তো এই কারণে ওই খাবারগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে যেগুলো আমাদের একটু ওয়েট গেইন টেন্ডেন্সি বাড়ায়। এবং যদি কারো ওজন বেশি থাকে, সেটা একটু নর্মাল রেঞ্জের মধ্যে নিয়ে আসা। এবং এগুলো এর বাইরে হচ্ছে যেটা ভাইয়া বারবার বলেছে, আমরাও সবাইকে এনকারেজ করি। আপনি জানেন হয়তো যে আমি মা ও শিশু পুষ্টি নিয়ে কাজ করছি। তো যেমন হচ্ছে ব্রেস্ট ফিডিং করাতে যে মায়েদের একটা অনীহা, এবং এটা আসলে অনেক বড় একটা রিস্ক ফ্যাক্টর। যেমন আমাদের দেশ হচ্ছে ডেভেলপিং দেশ, ঠিক আছে, কিন্তু আমরা এখনো কিন্তু ঘরের খাবার খাই। অত বেশি প্রসেসড ফুড খাওয়ার বা ক্যান ফুড খাওয়ার অভ্যাস কিন্তু আমাদের নাই। তো তাহলে এগুলো হওয়ার কারণটা কি? একটা তো অবশ্যই আছে যে পলিউশন। এরপর হচ্ছে আমাদের মোটামুটি সব খাবারে ভেজাল, এটা একটা কারণ আছে। এর বাইরে কিন্তু আমাদের এই জিনিসটাও যে আমরা সচেতন ভাবে বা অসচেতন ভাবে একটু ব্রেস্ট মিল্ক দিতে চাই না বাচ্চাদের। এটা হচ্ছে আমাদের অনেকে চিন্তা করে যে বাইরের খাবারটা খেলে বাচ্চার স্বাস্থ্য ভালো হবে, এরকম চিন্তা করে যে অ্যাভয়েড করাটা, এই জিনিসগুলো যাতে অ্যাভয়েড করা হয়। আর কি খাবেন, কি খাওয়া উচিত, এটা শুধু ব্রেস্ট ক্যান্সার প্রিভেন্ট করার জন্যই না, যে কোনো মানুষের জন্যই, যে একটু সবসময় ব্যালেন্স ফুড খাওয়া। যে আমি পরিমাণ মতো শাকসবজি, ফলমূল, মাছ মাংস সবই খাবো, মাংসর পরিমাণটা একটু কম খাবো। মাংস যদি খাই, একটু ফ্যাট লেস মাংস বা লিন মিট যেটাকে বলে, সেগুলো খাওয়ার চেষ্টা করবো বেশি। এক্সট্রা সুগার বা রান্নায় তেল কম ব্যবহার করা, বা পরিমাণ মতো, আসলে কমও বলবো না আমি, পরিমাণ মতো তেল ব্যবহার করাটা, এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো। এর পাশাপাশি অবশ্যই একটু যদি আমাদের অলস জীবনযাপন করার অভ্যাস থাকে বা বেশি বসে কাজ করার অভ্যাস থাকে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। অবশ্যই একটু হাঁটাহাঁটি, এক্সারসাইজ বা মানে শারীরিক পরিশ্রম বাড়ানোর একটা চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। ধন্যবাদ। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমি আবার একটু আমাদের সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার আবু বকর সিদ্দিকী ফয়সাল ওনার কাছে যেতে চাই। আসলে আপনি চিকিৎসার বিষয়ে বলেছিলেন যে চিকিৎসাটা আসলে টিম ওয়ার্ক আর কি, টিম ওয়ার্কই করতে হয়, এবং ওই এক একটা রোগীর ক্ষেত্রে আপনাদের অসুবিধা কি তার উপরে, মানে ডায়াগনোসিসের উপর ডিপেন্ড করে আপনাদের প্ল্যানটা করতে হয়। তো আপনি বলেছিলেন যে স্তন ছোট করে নিতে হয়, মানে মানে সার্জারি করার আগে। তো ওই সময় আপনি একটা থেরাপির কথা বলেছিলেন, আপনি যদি পরিষ্কার করেন যে ওই থেরাপিটা আসলে কোন থেরাপি? আপনি অনেকগুলো থেরাপির কথা বলেছেন, তার মধ্যে কোন থেরাপিটা ওই সময়ের জন্য জরুরি? মানে কথাটা একটু হয়তো ভুল বুঝছেন, মানে স্তন ছোট করা না, মানে স্তনের যে টিউমার বা ক্যান্সার হয়েছে সেটাকে ছোট করা আর কি। জি জি জি, সেটা অবশ্যই। হচ্ছে যদি ওই ব্রেস্টের যে ক্যান্সার বা টিউমারটা সেটা যদি বড় ধরনের সাইজ হয়, তাহলে হয় কি, যদি স্তনের সে যদি 2/3 বা হচ্ছে 3/4 অংশই দখল করে ফেলে,
ফলে তার জন্য স্তন পুরোটা ফেলে দেওয়া ছাড়া আসলে আর অপশন থাকে না। ফলে আমরা যদি ওই স্তনের চাকাটাকে বা স্তনের ওই টিউমারটাকে ছোট করতে পারি থেরাপি দিয়ে, তাহলে হচ্ছে পরবর্তীতে ওই রোগীর জন্য ব্রেস্ট কনজারভিং সার্জারি করারও, স্তন না ফেলে টিউমার ফেলারও একটা ব্যবস্থা বা সুযোগ থাকতে পারে। আবার হচ্ছে একটা বেশ বড় পরিমাণ চাকা হলে আমরা যদি পুরো স্তনটা ফেলেও দেই, তাহলেও তার চামড়াটা জোড়া লাগানোর মতো পর্যাপ্ত চামড়া থাকবে না। ফলে হচ্ছে তার এটা একটা বিশ্রী আলসার বা ইয়ে হিসেবে জায়গাটা থেকে যাবে। ফলে এই মানে আইডিয়ার অংশ হিসেবেই যে একটা এগ্রেসিভ টিউমারকে সেটাকে নন এগ্রেসিভ প্যাটার্নে, অথবা একটা বড় টিউমারকে ছোট করে আনা, হ্যাঁ, তার অ্যাডভান্সড পর্যায় থেকে তাকে নন অ্যাডভান্সড, হ্যাঁ, বা হচ্ছে তাকে প্রাইমারি লেভেলে নিয়ে আসার এই এইম বেস করেই আসলে আমরা যে থেরাপি বলি এটাকে বলা হচ্ছে নিউ অ্যাডজুভেন্ট থেরাপি। নিউ অ্যাডজুভেন্ট হচ্ছে কি, আগে কেমোথেরাপিউটিক যে এজেন্ট গুলো আমরা সাধারণত ব্রেস্টের ক্যান্সারের যে অপারেশনের পরে আমরা এডজুভেন্ট কেমোথেরাপি দেই। কেমোথেরাপির কিছু ওষুধ আছে সেগুলো আমরা দেই, কয়েকটা সাইকেলে দিতে হয়। তো যখন আমরা টিউমার এরকম বড় দেখি তখন আমরা ওই থেরাপিটা আগে দিয়ে দেই, এটা স্তন সার্জারি অপারেশন করার আগে দিই, এটাকেই বলা হচ্ছে নিউ অ্যাডজুভেন্ট থেরাপি। এই নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি অথবা কোনো কোনো ক্ষেত্রে নিউ অ্যাডজুভেন্ট কেমো এবং রেডিওথেরাপি দুইটাই দেওয়া লাগতে পারে। সেইটা করে আমরা আসলে এই জন্য করি যে ওই টিউমারটাকে অপারেশনের উপযুক্ত করার জন্য, যে টিউমারটা এখন অপারেশনের জন্য অনুপযুক্ত সেটাকে অপারেশনের উপযুক্ত করে এনে যাতে রোগীর লাইফস্টাইল অথবা রোগীর মুড অফ লাইফকে সহজ করা যায়, তাকে যাতে আহ, যাকে একটা স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া যায় তার স্তনের ওই ক্যান্সার অপারেশনটা করে, সেটারই একটা চেষ্টা হচ্ছে এই নিউ অ্যাডজুভেন্ট থেরাপি। জি, আসলে এই যে টোটাল প্রসেসটা, যখন একটা রোগী আপনাদের কাছে আসে এবং আপনারা ডায়াগনোসিস করে ধরা পড়ে, মানে প্রবলেমটা আপনারা আইডেন্টিফাই করতে পারেন, এটার আসলে চিকিৎসা প্রসেসটা কত দিনের হয়, মানে কত সময় লাগে? বেসিক্যালি নির্ভর করবে তো আমরা এখন কোন পর্যায়ে যাব। যদি আমি সার্জারির একটা পেশেন্ট আমার কাছে আসতো, যেটা আমি দেখে মনে করলাম যে সে এখনই আমার সার্জারি করার উপযুক্ত, এরকম যদি হয় আমরা আসলে তারপরে যেই জিনিসগুলো দেখি যে তার এই ক্যান্সারটা শরীরে অন্য কোথাও ছড়াই পড়ছে কিনা, এটার জন্য আমরা তার আদার মার্কার্স গুলো করে দেখি, আমরা বুকের এক্সরে করে দেখি ফুসফুসে ছড়ালো কিনা, আমরা আলট্রাসোনোগ্রাম করে দেখি লিভারে ছড়ালো কিনা, হ্যাঁ, বডির আদার্স যেসব ফাংশন গুলো দেখতে হয় সেসব জায়গায় আমরা দেখি যে অপারেশনের জন্য ফিট কিনা। হ্যাঁ, যদি সেই পেশেন্ট অপারেশনের জন্য ফিট হয় তাহলে হচ্ছে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, মানে ক্যান্সার একটা ব্যাপার হচ্ছে এরকম যে এটাকে আপনি যতদিন অপেক্ষা করবেন এটা আরো এগ্রেসিভ ভাবে ছড়াবে। ফলে চিকিৎসা শুড বি মানে ভেরি মাচ প্রম্পট, চিকিৎসা করতে হবে খুব তাড়াতাড়ি, দেরি করার কোনো সুযোগ নাই। ফলে আপনি যত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পেশেন্টের সাথে কথা বলে তাদের উইথ কনসেন্ট নিয়ে আপনি কি করতে চান অপারেশন, আপনি কি ব্রেস্ট কনজার্ভিং করতে চান অথবা আপনি কি পুরো স্তন ফেলে দিয়ে সম্পূর্ণ ক্যান্সার মুক্ত করতে চান, কি করতে চান সেটা পেশেন্ট পার্টির সাথে কথা বলে আমরা সেটা ঠিক করি। তারপর আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটার অপারেশন করি, যে ফর্মেই করি, ব্রেস্ট কনজার্ভিং করি অথবা কমপ্লিট স্তনটা ফেলে দিয়ে ক্যান্সারের বগলের নিচ থেকে ক্যান্সার এগুলো ফেলে দিই, মাস্টেকটমি বলি আমরা, মাস্টেকটমি উইথ এক্সিলারি ক্লিয়ারেন্স, এরকম যে কোনো প্রসিডিওর। অথবা এর পরবর্তীতেও আমরা অনেক সময় অনকোপ্লাস্টিক সার্জন যারা আছেন, প্লাস্টিক সার্জনরাও আমাদের সাথে যুক্ত থাকেন, যে যখন ওই ক্যান্সারটা ফেললাম সেটারই রিপ্লেস আমরা আদার্স শরীরের অন্য জায়গা থেকে মাংস এনে তার এই স্তনের একটা রিপ্লেস আমরা করে দেই, রিকনস্ট্রাকটিভ সার্জারি। যেহেতু এটা মেয়েদের একটা অন্যতম সৌন্দর্যের অংশ, ফলে কেউই চায় না তার এই অর্গান হানি থাকুক। ফলে আমরা এখন এই ব্যাপারগুলো আসলে অনেক অ্যাডভান্স, তো এখন এই কাজগুলো অনকোপ্লাস্টিক সার্জন হিসেবে আমাদের সাথে প্লাস্টিক সার্জনরা কাজ করেন। ফলে তারা হচ্ছে কি ওই সেটিং এর মধ্যে আমরা অপারেশন করি, ক্যান্সার মুক্ত করি, আমরা শরীরের অন্য জায়গা থেকে ফ্ল্যাপ বলি আমরা এগুলোকে, পিছনে লেটিসিমাস ডটসি একটা মাসেল আছে এলডি ফ্ল্যাপ, হ্যাঁ, ট্র্যাম্প ফ্ল্যাপ বলি, ট্রান্স অ্যাবডোমিনাল যে মাসেলের ফ্ল্যাপ, এগুলো এনে আমরা ওই স্তনের জায়গাটা যে জায়গাটা ফেলে দিলাম সেটা আমরা ইমিডিয়েট রিকনস্ট্রাকশনও করে থাকি। ফলে চিকিৎসার ইয়ের অংশ হচ্ছে আমরা কি করব এটা তখন ঠিক হয়। এগুলোর একটা বড় অংশ নির্ভর করবে পেশেন্ট আসলে কোনটা চায়, সে আসলে এই কস্ট বিয়ার করতে পারে কিনা।
তো সেটা অপারেশনের অংশটা তো আসলে হয়ে যাবে একদিনেই। তারপরে হচ্ছে পেশেন্টের সুস্থতা, তার সেলাই কাটা, তার ঘা শুকানো, এটার পরে আসলে আসলে আমরা ঘা শুকিয়ে যাওয়ার পরে আমরা তাকে ওই যে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি অথবা প্রয়োজন অনুযায়ী রেডিওথেরাপির জন্য অ্যাডভাইস করি। ফলে তখন আমরা অনকোলজিস্টের কাছে, মেডিকেল অনকোলজিস্টের কাছে পেশেন্টদেরকে রেফার করি। রেফার করলে ওরা রোগীর হিস্টোপ্যাথোলজিক্যাল রিপোর্ট এবং হচ্ছে আমরা যা করছি, কি ফর্মে অপারেশন করছে, এগুলো দেখে তারা তার জন্য কোন থেরাপিটা সবচেয়ে ভালো হবে, কোনটা তার জন্য উপযুক্ত, সেই অনুযায়ী ওরা হরমোনাল স্ট্যাটাস আছে কিছু বিষয়গুলো, আমরা যে টিউমারটা অপারেশন করি এটা আমরা হিস্টোপ্যাথোলজিতে পাঠাই। ওরা হচ্ছে এটা কি ধরনের টিউমার, আমি বলছিলাম যে একটু আগে গ্রেডিং এর কথা, যে অয়েল ডিফারেন্সিয়েটেড, মডারেট ডিফারেন্সিয়েটেড, কোল্ডলি ডিফারেন্সিয়েটেড, এরকম উপর গ্রেড 1 2 3 এরকম ভাগ করা আছে। এগুলোর উপর হরমোন স্ট্যাটাস আছে, যে আপু একটু আগে বলতেছিলেন ইস্ট্রোজেন যে হরমোন, এগুলোর উপর কিছু রিসেপ্টর আছে, আমরা বলি হচ্ছে ইআর রিসেপ্টর, পিআর ইস্ট্রোজেন রিসেপ্টর, প্রজেস্টেরন রিসেপ্টর, একটা আছে হার2 রিসেপ্টর। হ্যাঁ, এগুলোর উপর আসলে নির্ভর করে যে আমরা কোন থেরাপিউটিক এজেন্ট দিব, রোগীর আসলে প্রগনোসিস কতটুকু ভালো খারাপ কি হবে, এগুলোর উপর আসলে বেস করে থেরাপিউটিক এজেন্ট গুলো চয়েস করা হয়। পেশেন্টকে এই থেরাপিউটিক ইয়াগুলো সাধারণত 6 সাইকেলস এরকম দেওয়া হয়। এটা দেওয়ার পরে আসলে পরবর্তী অংশটা আসলে মানে ব্রেস্ট ক্যান্সার সার্জারির ইয়াটা আসলে হচ্ছে একটা লেন্দি প্রসিডিওর। লেন্দি মানে হচ্ছে এখন তো চিকিৎসা হয়ে যাবে, কিন্তু পেশেন্টকে অবশ্যই মানে আজীবন ফলো আপে থাকতে হয় একজন সার্জনের আন্ডারে। আমরা বলি প্রথম দিকে হচ্ছে 3 মান্থলি, তারপরে 6 মান্থলি, পরবর্তীতে ইয়ারলি ফর লাইফ লং। তাকে প্রতি বছর করে সারা জীবন যতদিন বেঁচে থাকবে অতদিন সে অবশ্যই একজন সার্জনের ফলো আপে থাকবে। ফলে যদি বলেন যে চিকিৎসা মানে চিকিৎসার অংশ আসলে একটা লেন্দি প্রসিডিউর, যদি আপনি ফলো আপকে ইনক্লুড করেন আর কি। আর তার সাথে আমরা অবশ্যই সাইকোলজিস্টকে ইনভলভ করি, এবং যাদের হচ্ছে ব্রেস্ট ক্যান্সার ফুল ফেলি, তাদের যাদের এক্সিলার ডিসেকশন করতে হয়, ওদের ফিজিওথেরাপিস্টেরও প্রয়োজন হয়, তাকে হাত মোবাইল করা, চেস্ট ফিজিওথেরাপি এগুলোরও প্রয়োজন হয়। তার সাথে নিউট্রিশনিস্ট যারা এখানে আপু আছেন, ওদেরও পরবর্তীতে তার খাদ্য স্টাইল, লাইফ স্টাইলের পরামর্শের প্রয়োজন হলে আমরা আসলে ওনাদের সাহায্য নিয়ে থাকি। বেসিক্যালি ট্রিটমেন্ট যদি বলেন যে কেমন সময়ের ব্যাপার, এটা কোনো নির্দিষ্ট মানে টাইম করে বলার বিষয় না। জি জি জি, অনেক ধন্যবাদ। আমি একটু অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমি একটু তাই আপনার কাছে যেতে চাই। আপনি একটু যদি কাট আমাকে এই উত্তরটা দেন যে আমরা যে কেমোথেরাপি বা বিভিন্ন ধরনের থেরাপিটা নেই, এই সময় আসলে কোনো আলাদা ফুড ম্যানেজমেন্টের ব্যাপার আসে কিনা, বা ওই সাইড এফেক্ট গুলো মেনটেনেন্সের জন্য আপনারা কি করেন, কিভাবে ডায়েটটাকে দিয়ে ম্যানেজ করা যায় কিনা আর কি। ধন্যবাদ দাদা। যেটা আপনি আগে জিজ্ঞেস করছিলেন ভাইয়াকে যে আসলে ট্রিটমেন্টটা কত সময় ধরে চলে, বলতে গেলে হচ্ছে ওই সার্জারিটা শুরু, এরপরে ট্রিটমেন্টটা শুরু হয়। তো এবং এটা আসলে সারা জীবন চলতে থাকে। যত বেশি আপনি সবার টাচে থাকবেন, টিমের টাচে থাকবেন, তত বেশি আপনি বেশি সময় ধরে ভালো থাকবেন, এবং আরেকবার খারাপ কন্ডিশনের দিকে যাওয়ার টেন্ডেন্সিটা থাকবে না। তো এবং হচ্ছে ডায়েট ম্যানেজমেন্টও যেটা বললাম যে আমরা সাইলেন্ট কিলার যেহেতু আগে জানা যায় না, মেইনলি ডায়েট ম্যানেজমেন্টটা শুরু হয় ওই সার্জারির পরেই। হ্যাঁ, তো শুরু করি আমি যে কেমো দিই, যে যখন কেমো বা রেডিও থেরাপি দেওয়া হয় তখন ওই সময় দেখা যায় যে পেশেন্টের অনেক সাইড এফেক্ট কিছু দেখা যায়, যেমন তার অ্যাপেটাইট কমে যায়, তারপর অনেকের মুখে ঘা হয়, বা এই ধরনের কিছু সমস্যা হয়, যে তার খাওয়ার একটা সমস্যা হয়, নর্মাল খাবার খেতে পারে না, তার কোনো খাবারের টেস্ট পায় না, কিছু ভিটামিন মিনারেলস এর ঘাটতি দেখা দেয়। তো এগুলোকে পূরণ করার জন্য যেটা ইনিশিয়ালি করা হয় বা আমরা পরামর্শ দিয়ে থাকি, সেটা হচ্ছে ওই সময় যেটা হয় যে একটু পর পর গলা শুকিয়ে আসে, এটা ম্যাক্সিমাম পেশেন্ট মানে কমপ্লেন যে সব খুব পানি পিপাসা লাগে। তো আমরা যেটা বলি যে যেহেতু উনি তখন অ্যাপেটাইট কমে যায়, খেতে পারেন না বেশি, অনেক বেশি পানি বা এই টাইপের কিছু খেয়ে যেন পেটটা না ভরিয়ে ফেলেন। যখনই তার পানি পিপাসা লাগবে একটু সিপ সিপ করে অল্প পানি খেয়ে গলাটা ভিজিয়ে রাখতে, বরং এর পরিবর্তে ওনাকে একটু তরল নরম খাবারের দিকে আমরা একটু প্রেফারেন্স দিই। এবং যেহেতু ওই সময় একটু আলসার বা এরকম হট ব্যাপার থাকে মুখে, তো এই জন্য স্পাইসি ফুড বা অনেক বেশি গরম খাবার, অনেক বেশি রিচ খাবার একদমই অ্যাভয়েড করে হালকা তেল মশলা দিয়ে একটু পাতলা ঝোল ঝোল বা স্যুপ এই টাইপের খাবার, একটু ফলের জুস, স্মুদি এই টাইপের জিনিস আমরা ইনিশিয়ালি
তাদেরকে বলে থাকি। আর এর বাইরে হচ্ছে এখন কোন খাবারগুলো প্রেফার করবেন, তো এর মধ্যে যেমন আছে যেমন ওই সময়ের জন্য সহজপাচ্য যে খাবারগুলো আছে, এর বাইরে যেমন আমি বলতে চাই কিছু ফল, বিশেষ করে পেঁপেটা কিন্তু খুবই ভালো কাজ করে, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে। আরো অনেক ফলই কাজ করে যারা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, কিন্তু বিশেষ করে পেঁপেটার কথা বলবো যে পেঁপেটা খুব ভালো কাজ করে। এর বাইরে হচ্ছে ভাইয়া যেটা একটা বলছিলেন যে এস্ট্রোজেন ব্লক ওনারা ট্রিটমেন্ট দিয়ে থাকেন, মানে রিসেপ্টর ব্লক আর কি। তো এরকম কিছু ন্যাচারাল খাবারও আছে যেগুলো দিয়ে এটা করা যায়, যেমন এর মধ্যে বিভিন্ন ধরনের বাদাম, বিশেষ করে আমাদের আখরোট যেটা ওয়ালনাটের কথা বলবো। এর বাইরে আমাদের আরো যেমন শাকসবজি আছে, বিশেষ করে টমেটো, একটু মানে কালারফুল যে ভেজিটেবল যেগুলো অ্যান্টি অক্সিডেন্ট রিচ, এই জিনিসগুলোকে যদি খাবারের মাধ্যমে টুকটাক করে দেওয়া যায়, তাহলে ধীরে ধীরে তাদের মানে পরবর্তীতে যে ফ্রি রেডিকেল গুলাকে রিমুভ করতে সুবিধা হবে, এরপরও যাতে আর না হয় এবং সে আরো সুস্থভাবে অনেকদিন বেঁচে থাকতে পারে, সেগুলো জন্য তার খুব ভালো কাজ করে। যেহেতু আমাদের আসলে সময় স্বল্পতা, একদম শেষের দিকে চলে এসেছে আমরা, আমরা আজকে আমরা আসলে অল্প করার কথা দিয়ে শেষ করছি। আর যদি কারো আরো ডিটেলস কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা শেষ দুইটা কথা জানতে চাই একটু আমাদের ডাক্তার সাহেবের কাছ থেকে। একটি বিষয় হলো যে আসলে এই ধরনের ব্রেস্ট ক্যান্সার এড়ানোর উপায় আছে কি? মানে আমরা কিভাবে এটা এড়াতে পারি? মানে আসলে প্রিভেন্টিভ থাকার উপায়টা কি? এটাই আসলে, এই কথাটা বলে আমি প্রোগ্রামও শেষ করবো। একটু ব্যস্ততাও আছে আমার। আচ্ছা, মানে ইম্পর্টেন্ট। একটু নয়েজ আসতেছে এখন, মনে হয় ইয়াটা নাড়া দিতে হবে একটু, হেডফোনটা। এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখনো নয়েজটা আছে, মনে হয় খুলে আরেকবার লাগালে ভালো হয়। এখন ঠিক আছে? না, নয়েজটা আসছে একটু। হেডফোনটা খুলে আরেকবার একটু দিলে মনে হয়। এখন সাউন্ড নেই না, আমরা সাউন্ডটা পাচ্ছি না। সাউন্ডটা আসছে না এখনো। এরকম হয়েই থাকে সাধারণত, লাইভ প্রোগ্রামে কোনো না কোনো টেকনিক্যাল ত্রুটি হওয়ার সুযোগ থাকে। এখনো সাউন্ডটা পরিষ্কার আমরা পাচ্ছি না। তো আমার মনে হয় হেডফোন ছাড়া কি একবার বলে দেখবেন আপনার ভয়েসটা পাই কিনা। যাই হোক, উনি সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। তো আপনি তাই বাবা, আপনি এই সুযোগে আরো দুই এক লাইন কথা বলতে পারেন উনি না আসা পর্যন্ত। আচ্ছা, না আপনি তো দাদা প্রিভেন্টিভ মেজার নেই বলছিলেন, তো ওই যে প্রিভেন্টিভ মেজারের জন্য যেটা বললাম যে আমরা আসলে পারিবারিক খাবারে একটু অভ্যস্ত হই, সবাই একটু প্রতিদিন অল্প অল্প করে এক্সারসাইজ করি, একদম সেডেন্টারি লাইফস্টাইল ফলো না করে একটু হাঁটাহাঁটি এক্সারসাইজ করি। তারপর যদি আমাদের যেমন সবার লাইফে কম বেশি স্ট্রেস থাকে, এগুলো তো আমরা বাদ দিতে পারি না, তো স্ট্রেসটা ম্যানেজ করার জন্য ভালো ঘুম, একটু পজিটিভ লাইফস্টাইল ফলো করা, তাতে হচ্ছে আমাদের আরো আরো সুস্থ থাকার একটা টেন্ডেন্সি বাড়ে আর কি। এর বাইরে খাবার দাবারের মধ্যে হচ্ছে শাকসবজি, ফলমূল, ভিটামিন সি রিচ খাবার যেগুলো আছে, যেটা আমি আগে মানে বলতে ভুলে গেছিলাম বা সময় পাইনি, যে যেটা কেমন সময় আমরা দিয়ে থাকি যে মুখে রুচি বাড়ানোর জন্য। তো এই জিনিসগুলো আমরা রেগুলার খাবার যদি একটু অ্যাভয়েড করি, সরি ইনক্লুড করি, এবং বাইরের খাবার বাদ দিয়ে একটু ঘরের খাবারটাই আমরা সবসময় প্রেফার করি। পাশাপাশি যাদের যে রিস্ক ফ্যাক্টরের কথা ভাই একদম বিশদ ভাবে এত সুন্দর করে বলেছেন যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি কোনো বই পড়ছি। তো এই যে রিস্ক ফ্যাক্টর গুলো যারা মানে অলরেডি জানলেন বা শুনলেন, তারা অবশ্যই খেয়াল করবেন যেন এই জিনিসগুলো সবসময় মাথায় রাখা। এবং এই যে স্কিন ম্যামোগ্রাফি বা ওই সেলফ অ্যাসেসমেন্টের যে ব্যাপারটা, এটা আমি মনে হয় কি মিস করে গিয়েছি কিনা, ভাইয়া যদি একটু সেলফ অ্যাসেসমেন্টের কথা একটু বলে দেন, তাহলে সবাই যদি আমরা ঘরে বসে সেলফ অ্যাসেসমেন্টটা করি এবং বছরে একবার আমরা 30+ যারা আছে একটু মেমোগ্রাফি বা এরকম কিছু করে নেই, তাতে হচ্ছে মানে মানে
এটা প্রিভেনশনটা আরো বেশি ভালো হবে, বিশেষ করে যাদের ফ্যামিলিতে, শুধু আমি ব্রেস্ট ক্যান্সারের কথাই বলবো না, কোনো ধরনের টিউমার, সেটা আপনার ইউটেরাসের টিউমার হতে পারে, আপনার ওভারিতে টিউমার হতে পারে, এই ধরনের টেন্ডেন্সি যাদের ফ্যামিলিতে আছে, মা খালা নানি ফুপু যাদেরই আছে, তারা যদি একটু বেশি করে সচেতন হই, আমার মনে হয় আমাদের মতো একটু উন্নয়নশীল দেশে এই চিকিৎসা ব্যয় কমানোর জন্য বা এই হ্যাজার্ড গুলো কমানোর জন্য অনেক ভালো হবে, আমরা অনেক দিন অনেক সবাই সুস্থ থাকতে পারবো। ধন্যবাদ দাদা। ভাইয়া চলে এসেছে, আমার মনে হয় ভাইয়াকে কথা বলার সুযোগ দিই আমরা। আমরা আমরা অবশ্যই এখন আমরা জানবো যে আসলে প্রিভেনশন মানে প্রিভেন্টিভ আমরা কিভাবে থাকতে পারি। আমি আমরা আবারও সাউন্ড পাচ্ছি না। ভাইয়া আপনি মনে হয় একটু হেডফোন ছাড়া ট্রাই করতে পারেন। না, শোনা যাচ্ছে না। একটু হ্যালো করে দেখেন, তাহলে আমরা বুঝতে পারবো। না, সেটা তো আরো হেডফোনটাই লাগবে মনে হচ্ছে। যে কোনো কারণেই হোক, উনি আসলে সংযোগ হ্যাঁ, পুরোটা প্রোগ্রাম তো ভাই অনেক সুন্দর করে টেনে নিয়ে গিয়েছেন, একদম শেষের দিকে এসে এরকম একটা আনফরচুনেট। এরকম হতেই পারে আমাদের। হ্যাঁ, আশা করি এবার ওনাকে আমরা পাবো এবং আমরা ওনার সেই গুরুত্বপূর্ণ কথা শোনার হ্যাঁ, সুযোগ পাবো। হ্যাঁ, সুন্দর, একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আসলে সরি, মানে আমার ইয়াতে কোথায় যে প্রবলেম হচ্ছিল আমি বুঝতে পারতেছিলাম না। এটা হয়। আপনি খুব কমফোর্টলি আপনি আচ্ছা, এটার জন্য আসলে প্রিভেন্টিভের মূল থিম হচ্ছে ব্রেস্ট স্ক্রিনিং প্রোগ্রামের আন্ডারে আসা। আমরা এটা আসলে এখন সবাই খুব এই জিনিসটাকে গুরুত্ব দিচ্ছি যে এভরি উইমেন 35 ইয়ার্স অর অ্যাবভ শুড বি ইনক্লুড আন্ডার দ্য ব্রেস্ট স্ক্রিনিং প্রোগ্রাম। এটা আসলে ডেভেলপড কান্ট্রিগুলোতে অলরেডি এই ব্যাপারগুলো অনেকদিন ধরেই চলে আসছে। আমাদের দেশে আসলে ধর্মীয়, রিলিজিয়াস অথবা আর্থসামাজিক কারণেই বলেন, আমরা সবাই আসলে এই স্ক্রিনিং প্রোগ্রামে এখনো ইনক্লুড হতে পারি নাই। আমাদের বিশেষ করে মহিলা বা যারা তারা লজ্জা বা আদার্স ফ্যামিলিয়াল বাইন্ডিংস বা বিভিন্ন কারণে আসলে তারা এই প্রোগ্রামের ইনক্লুড হচ্ছে না। এই জন্য ওই আপু একটু আগে বলছিলেন যে যেটা যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের, আসলে স্ক্রিনিং প্রোগ্রামের কয়েকটা ধাপ। একটা হচ্ছে যে নিজের স্তর নিজে পরীক্ষা করে দেখা, যে অন্তত আমরা বলি যে সপ্তাহে অন্তত একদিন সে গোসল করার সময় বা যে কোনো একটা সময়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে খেয়াল করবে যে তার স্তনে যে আগের ঘটন বা ইয়া ছিল তার কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কিনা। তারপর সে আস্তে করে আলতো করে তার স্তনে চাপ দিয়ে দেখবে যে কোনো হাতে কোনো ছোট পরিমাণও চাকা লাগে কিনা। যদি এরকম কোনো একটা হয়, আমি আগেই বলেছি যে ব্যথাহীন চাকাই হচ্ছে স্তন ক্যান্সারের মূল লক্ষণ। ফলে এরকম কোনো কিছু যদি পরিলক্ষিত হয়, সে এটা যে বয়সী হোক সে অবশ্যই একজন সার্জারি কনসালটেন্টের অথবা ব্রেস্ট সার্জারি কনসালটেন্টের সাথে যোগাযোগ করবে। আর আমাদের স্ক্রিনিং প্রোগ্রামে যেটা আমরা বলি 35 বছর অথবা তার বেশি প্রতিটা মহিলাকেই অবশ্যই একজন সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে বছরে অন্তত একবার স্তন পরীক্ষা করতে হবে। সেই পরীক্ষার একটা হচ্ছে ক্লিনিক্যাল, আমি যেটা বলছি যে সার্জন, যে সার্জারি বিশেষজ্ঞ নিজে স্তনটা পরীক্ষা করে নিজে ধরে বা পরীক্ষা করে দেখবে যে এতে কোনো ক্লিনিক্যালি কোনো চাকা অনুভূত হয় কিনা, বগলের নিচে চাকা আছে কিনা, এবং হচ্ছে তার স্তনে কোনো বিশেষ পরিবর্তন, যেগুলো আমি আগে উল্লেখ করছি যে নিপলে, গোটাতে অথবা তার চামড়াতে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় কিনা। এরকম কোনো কিছু যদি পরিলক্ষিত হয় অথবা না হয়, আমরা সেই স্ক্রিনিং প্রোগ্রাম কাদের জন্য এটা যদি বলি, এটা বলে আরো মনে হয় ব্যাপারটা সহজ হয়। স্ক্রিনিং প্রোগ্রাম আসলে যারা অসুস্থ হয়ে গেছে বা ব্রেস্ট ক্যান্সার হয়ে গেছে অথবা স্তনের একটা সমস্যা হয়ে গেছে তাদের জন্য না। এই স্ক্রিনিং প্রোগ্রাম হচ্ছে যারা সুস্থ আছে তাদের জন্য। কেন? এই জন্য যে সে নিশ্চিত হওয়া যে তার স্তনে কোনো সমস্যা হয়নি
অথবা স্তনে ক্যান্সার তার হয়নি, অথবা যদি তার স্তনে ক্যান্সার ধরাও পড়ে সেটা খুব তাড়াতাড়ি সময়ে ডিটেক্ট করা গেল। মানে আমরা বলি যে ব্রেস্ট কনজারভিং সার্জারি করা সম্ভব তখনই যদি স্তন ক্যান্সারটা খুব আর্লি ডিটেক্ট করা যায়। আর এই আর্লি ডিটেক্ট করার জন্যই আমাদের এই স্ক্রিনিং প্রোগ্রামের থিমটা আসলে। ফলে আমরা এই জিনিসটা আমি খুব সবার মাঝে পৌঁছাতে চাই যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করবে সুস্থ মানুষরা, সুস্থ মহিলারা বা সুস্থ মেয়েরা, নট যারা অসুস্থ হয়ে গেছে। ফলে স্ক্রিনিং এর আন্ডারে আসবে 35 বছর অথবা তার বেশি হয়েছে এরকম সুস্থ প্রতিটা মহিলা একজন সার্জারি বিশেষজ্ঞের কাছে বছরে অন্তত একবার গিয়ে এই স্তন পরীক্ষা করবে। সেই সাথে আমরা ওই যে ইমেজিং এর কথা বলছিলাম, আমরা ইয়ারলি একটা ম্যামোগ্রাফি প্রোগ্রাম করি। ফলে একটা হচ্ছে সার্জন দ্বারা পরীক্ষা, একটা হচ্ছে নিজে বাসায় নিজে তার স্তন পরীক্ষা করা, 3 নাম্বার হচ্ছে এই ইমেজিং এর অংশ হিসেবে একটা ম্যামোগ্রাফি করা। এই জিনিসগুলো করে আমরা যদি কোনো তার সমস্যা ডিটেক্ট করতে পারি সেই অনুযায়ী আমরা তখন তার চিকিৎসা করা। আর যদি এগুলো করে আমরা কোনো সমস্যা না পাই তার মানে হচ্ছে সে ব্রেস্ট ক্যান্সারের এই ঝুঁকি থেকে এখন পর্যন্ত ভালো আছে আগামী বছর পর্যন্ত। কারণ প্রতি বছরই তাকে একবার করে এই স্ক্রিনিং প্রোগ্রামের আন্ডারে আসতে হবে যতদিন পর্যন্ত সে বেঁচে থাকে। ফলে স্তন ক্যান্সার প্রিভেন্ট করার জন্য এই ব্রেস্ট স্ক্রিনিং প্রোগ্রামের আন্ডারে চলে আসাই একমাত্র সহজ এবং সহজতর সমাধান বলে মনে করতেছি। জি, অনেক ধন্যবাদ ডাক্তার আবু বকর সিদ্দিকী। আসলে আসলে মানে আমরা অনেকদিন এই প্রোগ্রামটা নিয়ে, আপনি এর আগেও মানে বিশেষ বিশেষ লেখা আমরা লিখেছি, আপনার খুব সুন্দর সুন্দর আপনি তথ্য দিয়েছেন। বাট এই প্রোগ্রামটার মাধ্যমে আমার মনে হয় যে আজকে যারা দর্শকরা দেখলেন আজকের এই প্রোগ্রামটা বা এর পরে যারা দেখবেন তারা অবশ্যই আরো অনেক গুরুত্বপূর্ণ এবং আপডেট তথ্য পাবেন। এবং নিয়মিত যারা আমাদের এইভাবে প্রোগ্রাম দেখে আমাদের উৎসাহ দিচ্ছেন তাদেরকে আমরা একটাই রিকোয়েস্ট করব, কারণ অনেক ফোন পাই, অনেকেই আমাদের বলে যে আমাদের প্রোগ্রামগুলো এতটাই সুন্দর হয় যে একটার পর মনে হয় যে একটু পর আমরা 5 মিনিট দেখলে আবার মনে হয় যে না পরের 5 মিনিট দেখি। তো আমরা সত্যি মানে আপনাদের এই কথায় অনেক মানে উৎসাহিত এবং আনন্দিত। যারা আমাদের এই প্রোগ্রামটা দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে। এই তথ্যগুলো সবার জানা দরকার। আর যারা আসলে এই সমস্যাগুলো নিয়ে সাফার করতেছেন কিন্তু কোথাও গিয়ে কোনো সমাধান পাচ্ছেন না, বা আপনার যেই রকমের ডিমান্ড সেটা আপনি ফুলফিল করতে পারছেন না, তাদেরকে আমি অনুরোধ করব যে স্বাস্থ্য বাজারের সাথে আপনারা যোগাযোগ করেন, আমাদের এই বিশেষজ্ঞদের সাথে আপনারা যোগাযোগ করেন এবং এই ট্রিটমেন্ট নেন তাদের কাছ থেকে। নিয়ে আমরা এটুকু বলতে পারি যে আমাদের আন্তরিকতাই আপনাদেরকে সুস্থ হতে সহযোগিতা করবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমি যারা আজকে আলোচনা করতে এসছেন আমাদের স্বাস্থ্য বাজারের 2 জন বিশেষজ্ঞকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তাদের অনেক মূল্যবান সময় দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।